পড়ে যাওয়ার আগেই শক্ত দুটো হাত তাকে ঝাপটে ধরল। মুহূর্তের জন্য ভয় পেয়ে মায়া চোখ বন্ধ করে ফেলল, কিন্তু পরক্ষণেই অনুভব করলো সে যেন মাটিতে নেই, শূন্যে ভাসছে। চমকে উঠে চোখ খুলতেই তার নিঃশ্বাস আটকে গেল। চোখের সামনে ফারিহার ভাই ফায়াজ। মায়া একেবারে থমকে গেল। হৃদস্পন্দন যেন এক লাফে বেড়ে গেল কয়েক গুণ। হঠাৎ সে তড়িঘড়ি হয়ে সরে দাঁড়ালো এবং মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। কেন দৌড়ে আসলে? এমনি কিছু না। ফায়াজ কঠোর গলায় আওড়ায়, মিথ্যা কথা আমার বরাবরই অপছন্দ। মায়া শুকনো ঢোক গিলে সে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল, কারণ ফায়াজ রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে আছে। তাছাড়া সে কীভাবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সব কথা বলবে? ফায়াজ আবারও কঠোর গলায় আওড়ায়, কি হলো, বলছো না কেন? আচমকা মায়া ফ্যাল ফ্যাল করে কাঁদতে লাগলো। তার কান্নার গতি দেখে ফায়াজ তাজ্জব বনে গেল। তার চোখে কঠোরতার বদলে নরম দৃষ্টি। মায়া হুট করে কাঁদতে কাঁদতে বলে, আমি চাই না আপনার সামনে আসতে। আপনাকে দেখলে 14 হাত দূরে থাকি, তবুও আপনার সামনে পড়ে যায়। আপনি শুধু বকা দেন। আমি কি এমন ভুল করেছি যার জন্য এমন করবেন? যদি ভুল করেও থাকি তার জন্য সরি বললাম, তবুও হলো না। তার ঠোঁট উল্টো করে বলা প্রতিটা কথা ফায়াজের মনে দোলা দিতে শুরু করলো। আপনি ঠোঁটের কোণে একরাশ হাসি খেলে গেল। ফায়াজ শীতল কণ্ঠে প্রতিধ্বনিত করলো, রিল্যাক্স বনুর জানু, আমি জাস্ট জিজ্ঞেস করেছি কেন দৌড়ে এলে। তার জন্য এমন করে কাঁদবে? এমন ফ্যাস ফ্যাস কাঁদুনি মেয়ে আমার একটুও পছন্দ নয়। এদের দেখলে এক আছাড় দিয়ে ফেলে দিতে ইচ্ছে করে। মুহূর্তে মায়া ভয়ে কুঁকড়ে গেল। ততক্ষণে চোখ মুখ ফেলল এবং জোরপূর্বক হেসে বলে, ভাইয়া, আমি এখন আসি কেমন? যেই মায়া সামনে এগিয়ে যেতে চাইলে ঠিক তখনই ফায়াজ তার হাত ধরে ফেলল এবং ধীর স্বরে আওড়ায়, গতকাল বিকেলের ছেলেটাকে আর কেন কথা বলছিলে? মায়া চোখ মুখ খিচে উত্তর দিল, আমি চিনি না ওই চাচা। সরি ভাইয়াকে। সে নাকি রোজ আমাকে কলেজে যেতে আসতে দেখে। আমাকে নাকি তার পছন্দ, তাই কালকে আমাকে প্রপোজ করে। বাকি কথা শেষ হওয়ার আগেই নিজের মুখ চেপে ধরল মায়া। সে কি বলতে কি বলে ফেলছে এখন টের পাচ্ছে। পরক্ষণেই তোতলাতে তোতলাতে বলল, আমি রাজি হইনি, একটুও না। আমার বাবা বলেছে আমার জন্য মিষ্টি একটা জামাই এনে দেবে। সাথে সাথে ফায়াজ হেসে ফেলল। জামাই কখনো মিষ্টি হয়? মায়া ভীতু দৃষ্টিতে তাকিয়ে বলে, হয় না বুঝি? বউ মিষ্টি হয়, জামাই নয়। আচ্ছা, আমি এখন আসি। মায়াকে আর পায়কে এক দৌড়ে নিচে নেমে গেল। এই লোকটাকে সে জন্মের ভয় পায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মায়াও ঠিক তেমন। ফায়াজের থেকে দূরে থাকতে চাইলে আপনি কাছে চলে আসে। ফায়াজ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর নিজের গন্তব্যে চলে গেল। অভ্র নিজের বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় ফারিহা তার গা ঘেঁষে দাঁড়ালো। তাকে দেখে অভ্র না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। ফারিহা এবার তাকে হাতের কনুই দিয়ে গোতা দিল, কিন্তু তবুও তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ পেল না। ফারিহা প্রচণ্ড ক্ষিপ্ত হলো, তবুও নিজেকে সংযত করে একগাল হেসে বলে, ওগো শুনছো? অভ্র দাঁতে দাঁত পিষে কটমট করে আওড়ায়, ওই মাতারি, আমি তোর কোন জন্মের ভাতার লাগি যার জন্য এমন করে ডাকিস? মুহূর্তে ফারিহা আর বাহু আঁকড়ে ধরে
মুচকি হেসে বলে, তুমি আমার এই জন্মের নাং লাগো, বুঝছো? উপস্থিতি সবাই হতবিহ্বল হয়ে গেল। সবাই একবার অভ্র তো আরেকবার ফারিহার দিকে তাকায়। তারপর সবাই হো হো করে হেসে উঠল। তাতে যেন অভ্রর শরীর আগে জ্বলে উঠল। মেয়েটাকে বুঝিয়েও মানান যায় না, হুটহাট এমন করবে। যেই অভ্র ফারিহাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফায়াজ নিজের বোনকে আড়াল করে অভ্রর সামনে এসে দাঁড়িয়ে যায় এবং চোখ রাঙিয়ে বলে ওঠে, আমার বোনের দিকে তাকালে দাঁত ভেঙে ফেলবো তো। সাহস কত বড় আমার বোনের সাথে গর্জন তুলে কথা বলে। তোর সেটার কথা রাখ, তোর বোন কোন দুঃখে সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরে সেটা জিজ্ঞেস কর। ফায়াজও কম নয়, সে মুখ খানিকটা বিকৃত করে বলল, তুই নামক সেটাকে পাওয়ার জন্য আমার বোনও পিছু পিছু ঘোরে, বুঝতে পেরেছিস? মাঝ থেকে রিয়াদ কোথা থেকে দৌড়ে এসে বলে ওঠে, কিরে তোরা এখানে কি করিস? তোর মুসলমানি করাবো, তাই সেটা নিয়ে আলাপ করছি। কবে নাগাদ এই শুভ কাজটা করা যায় তাই ভাবছি। সাথে সাথে ফারিহা খিলখিল করে হেসে উঠল। তাতে বেশ লজ্জা পেল রিয়াদ। সামান্য একটা কথা বলার জন্য এভাবে তার মান সম্মান নিয়ে টানাটানি করবে ভাবেনি। সে আমতা করে বলল, সে এমন অশ্লীল কথা কোথা থেকে লিখলি? সাউয়া সর এখান থেকে। এক মাথা মোটার জন্য জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে। ও এসেছে বালের পেঁচাল পাড়তে। হঠাৎই ফারিহা দ্রুত পায়ে অভ্রর দিকে এগিয়ে এলো। তার চোখ মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অভ্র তাকে এগিয়ে আসতে দেখে অল্প করে পিছিয়ে গেল। ফারিহা কোমরে হাত গুজে কর্কশ কণ্ঠে বলে উঠল, কি বললে তুমি? তুমি কি বললে তুমি? আমি তোমার জীবন তেনা তেনা করে দিচ্ছি। অভ্র ঠোঁট বাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, এটা আবার বলার কি আছে? তুমি সত্যিই তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছিস। কথাটা যেন সোজা গিয়ে ফারিহার মনে বিঁধল। সে গাল ফুলিয়ে রাগে দুঃখে কিছু না বলেই সেখান থেকে সরে গেল। হলুদের স্টেজে গিয়ে নিহার পাশে বসে পড়ল সে। মুখটা ভার করে বসে আছে, চোখে অভিমান জমে আছে। ফারিহার এমন আচরণ দেখে ফায়াজের রাগ চড়ে গেল। বোনটা তার ভীষণ আদরের, তাকে কেউ কষ্ট দিক এটা সহ্য করতে পারে না। সে রক্তচক্ষু দৃষ্টিতে অভ্রর দিকে তাকিয়ে বলল, অভ্র তুই আমার বোনকে। কথা শেষ করার আগেই অভ্র আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে সরে গেল। একটা চেয়ার টেনে বসলো একটু দূরে, কিন্তু তার চোখ সেটা বারবার গিয়ে আটকে থাকছে এক জায়গাতে, ফারিহার উপর। সে জীবনে অনেক মেয়েকে দেখেছে, কিন্তু এমন বাচ্চা সুলভ সরল অভিমানী মেয়েকে কখনো দেখেনি। একটু আগে মুখ ফুলিয়ে বসেছিল আর এখনই আবার কারো সাথে হাসছে। তবুও এই হাসিটা অভ্রর ভালো লাগছে না, কারণ যে হাসিটা তার জন্য হওয়ার কথা সেই হাসিটা আজ অন্য ছেলেদের দিকে ছুড়ে দিচ্ছে ফারিহা। তার ভেতরে হঠাৎ এক অদ্ভুত অধিকার বোধ কাজ করলো, যেটা আমার, অনলি আমার। তুই আমার হয়ে অন্য কারো সাথে হেসে হেসে কথা বলবি, এটা তো আমি সহ্য করব না। এর জন্য তো তোকে পানিশমেন্ট পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওদিকে ফারিহা ইচ্ছে করে এক ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, মাঝে মাঝে চোরের মতো চোখ তুলে অভ্রর দিকে তাকাচ্ছে। কিন্তু অভ্র সে যেন কিছুই দেখছে না, এমন ভান করে কিয়ার সাথে গিয়ে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্যটা সহ্য করতে পারল না ফারিহা। তার বুকের ভেতরটা জ্বলে উঠল রাগে। সে দাঁতে দাঁত চেপে বসে থাকলো। আমি একটু কথা বলতে এলেই কত কথা শোনায়, আর ওই কিয়া সাবানের সাথে দেখো কেমন মিষ্টি করে কথা বলছে। এমনকি কিয়া প্রায় অভ্রর গায়ে হেলে পড়ছে, তবুও অভ্র কিছু বলছে না। এটা দেখে ফারিহার মাথা গরম হয়ে গেল। হঠাৎ রাগে দুঃখে সে পাশে বসে থাকা
নিহার হাতে জোরে একটা চিমটি কাটল। চিৎকার দিয়ে উঠল নিহা, এই বুড়ি, তুই আমাকে চিমটি দিলি কেন? তোমার ভাই আমার দিকে তাকালো না কেন? হোয়াট? তুই ভাইয়ার জন্য আমাকে চিমটি দিবি? হ্যাঁ দিব, একবার নয় 100 বার দিব। নিহা এবার বুঝে গেল তাদের বাড়ির এই পিচ্ছি সদস্য আজ বেজায় রাগ করে বসে আছে। সে একটু ঝুঁকে ফারিহার কানে কানে ফিসফিস করে বলল, শোন বুড়ি, ভালোবাসার মানুষকে সবসময় শাকচুন্নিদের হাত থেকে আগলে রাখতে হয়। দরকার হলে ওই শাকচুন্নিগুলোর চুল টেনে ছিঁড়ে ফেল, তবুও তাকে ছাড়বি না একদম। মুহূর্তে ফারিহার মুখে বাঁকা একটা হাসি ফুটে উঠল, চোখে ঝিলিক দেখা গেল। সে নেহাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আপু। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে অভ্রর কোলে বসল। সব আচমকা হওয়ায় অভ্র হতবিহ্বল হয়ে পড়ল। সে যেই ফারিহাকে সরিয়ে দিতে যাবে ঠিক তখনই সে তার পেট বরাবর ঘুষি মারে, কিন্তু ভাগ্যক্রমে সেটা গিয়ে লাগে তার মেইন পয়েন্ট বরাবর। সাথে সাথে অভ্র মুখ খানিকটা বিকৃত করে চিৎকার দিয়ে উঠল। ফারিহা ভয়ে তার কোল থেকে উঠে দাঁড়ালো। অভ্র একবার ফারিহার দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে দুহাত দিয়ে নিজের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কিয়া যেই এগোতে যাবে ফারিহার চোখ রাঙালো। কিয়া সাবান, সরি আপু, তুমি এখানেই থাকো, অভ্র ভাইয়ার জন্য আমি আসি। এই বলে ফারিহা উপরে চলে গেল। অভ্র নিজের রুমে এসে ছটফট করতে লাগলো। না পারছে দাঁড়িয়ে থাকতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ফারিহা দৌড়ে এলো এবং তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, অভ্র ভাই তুমি ঠিক আছো? আমি কিন্তু ইচ্ছে করে তোমার ঘুষি মারিনি সত্যি। চুপ কর মাতারি, তুই কোন জন্মে আমার ভালো চাসনি, তাই আজ সুযোগ বুঝে আমার 72 লাখে বোমা হামলা করলি। এর জন্য তোকে আমি অভিশাপ দিলাম, তুই জানি 1000 খানেক বাচ্চা পয়দা করতে পারিস। ফারিহা হাসতে হাসতে বলে ফেলল, আলহামদুলিল্লাহ, সেই বাচ্চাগুলোর বাবাও যেন তুমি হও। বলো আমিন আমিন আমিন। অভ্র আর সহ্য করতে পারল না। সে আকুতি স্বরে আওড়ায়, লক্ষ্মী বোন আমার, তুই প্লিজ আমার জন্য কিছু আইস নিয়ে আয়। আইস দিয়ে তুমি কি করবে? অভ্র ক্ষিপ্ত হলো। সে রাগে গজগজ করে ওঠে, বাল ফালামু, তুই আনবি নাকি সেটা বল। একটা চুমু দাও তাহলে এনে দেব শাওয়ার নাতি। অভ্র এগিয়ে যেতেই ফারিয়া দৌড়ে চলে গেল। পুরো রিসোর্ট খুঁজে খুঁজে অভ্রর জন্য আইস নিয়ে এলো ফারিহা। এবং সে দেখে এবং সে এবং এসে দেখে অভ্র এখনও ছটফট করছে। দেখে মনে হচ্ছে একটু বেশি জোরে ব্যথা লেগেছে। অভ্র আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সে ফারিহার হাত থেকে আইস নিয়ে দ্রুত গতিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। তার কিছু সময় পর কিয়া আসলো। এসে জিজ্ঞেস করলো, ফারিহা, অভ্র কোথায়? তুমি জেনে কি করবে? আরে বল না, আমার একটু পার্সোনাল কথা আছে। তোমার পার্সোনাল কথা মানে আমার অভ্র ভাইয়ের সাথে ঘেঁষাঘেঁষি করা। কিন্তু আমি থাকতে তো আমার ফিউচার বাচ্চা কাচ্চার বাপকে কোনো কালনাগিনীর কাছে ঘেঁষতে দেব না। ফারিহা, তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। অভ্র কি তোকে ভালোবাসে না? তো তাহলে এত অধিকারবোধ কোথা থেকে আসে? তুই যেমন অভ্রকে চাস তেমন আমিও চাই। তাছাড়া তুই কিভাবে ভাবলি অভ্র আমার মতো শিক্ষিত, সুন্দরী, ম্যাচুরিটি মেয়ে রেখে তোকে নিজের বউ বানাবে? অভ্র তো আমারই হবে। ফারিহা মুখ বাঁকালো, দেখা যাবে। কে সাবান হয়ে আমার বেড়ার দিকে নজর দেয়, তোর চোখ আমি তুলে ফেলবো। এই বলে কেয়ার মুখের সামনে ভেতর থেকে দরজা আটকে দেয় ফারিহা। কেয়ার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। চারপাশ আবার নীরব হয়ে এলো। প্রায় ঘন্টাখানেক পর বাইরে বের হলো অভ্র। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো ফারিহা। তাকে
দেখে অভ্র থমকে গেল, ভ্রুকুচকে অবাক হয়ে আওড়ায়, তুই এখানে কেন? ফারিহা কোমরে হাত গুজে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, আগে বলো, তুমি আইস দিয়ে কি করছিলে? চিকুনি, তুই বুঝবি না, যা এখান থেকে। ফারিহা নড়ল না, বরং এক পা এগিয়ে এসে বলল, না, তুমি আমাকে বলবে, নয়তো আমি এখান থেকে এক পাও নড়ব না। অভ্রর চোখে হঠাৎ এক ঝলক বিরক্তি খেলে গেল। এক ঝটকায় সে ফারিহাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ফারিহা বরফের মতো জমে গেল। দুজনের মাঝে দূরত্ব নেই বললেই চলে। শ্বাস প্রশ্বাস একেবারে অপরের গায়ে লাগছে। অভ্র কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল তার দিকে, তারপর না চাইলেও ফারিহার গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিল এবং ফিসফিসিয়ে আওড়াল, তোর ভাবিকে এভাবে স্পর্শ করতে চাই। ফারিহা যেন বজ্রহত হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল, মুখ শুকিয়ে এলো। সে কিছুই বুঝতে পারল না। মাথার ভেতর হাজারো প্রশ্ন দৌড়াতে লাগলো। ভাবিকে? কাকে বলছে? এক মুহূর্তে যেন সব কিছু জোড়া লাগলো তার মাথায়। তার কণ্ঠ কেঁপে উঠল, চোখ ভিজে এলো। তো তোমার গার্লফ্রেন্ড আছে? অভ্র একটু থামলো। তার চোখে তখন অদ্ভুত একরকম অনুভূতি। নিচু স্বরে বলল, গার্লফ্রেন্ড নয়, কিন্তু আমার মনে কেউ একজন রাজত্ব করে। আমার প্রতিটা শিরা উপশিরায় সে মিশে আছে। তাকে এক পলক না দেখলে বুকের ভিতর তীব্র ব্যথা হয়। মন চায় সারাদিন শুধু তার দিকেই তাকিয়ে থাকি, তাকে নিজের করে রাখি, নিজের আলিঙ্গনে বন্দি করে রাখি। যত দূরে যেতে চাই ততই সে আমাকে টেনে কাছে নিয়ে আসে। ফারিহার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করলো, তুমি ভালোবাসো তাকে? অসম্ভব ভালোবাসি। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, এমন ভালোবাসা যার গভীরতা আমি নিজেও মাপতে পারি না। তার চোখের দিকে তাকালেই মনে হয় সে শুধু আমারই, শুধু আমারই। ফারিহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের কোণে জমে থাকা অশ্রু এবার গড়িয়ে পড়ার উপক্রম। যাকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, যাকে ভেবে নিজের একটা পৃথিবী গড়ে তুলেছিল, সে কিনা অন্য কাউকে ভালোবাসে, এই সত্যিটা তার বুকের ভিতর ছুরির মতো বিঁধল। এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না সে। বড় বড় পা ফেলে দ্রুত সেখান থেকে চলে গেল। অভ্র তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। রাতে খোলা আকাশের নিচে ছাদের উপর সবাই গোল হয়ে বসে আছে। অভ্র, ফায়াজ, রিয়াদ, কিয়া, নেহা, মাইশা সবাই মিলে গল্পে মেতে উঠেছে। চারপাশে শোষ বাতাস বইছে। সেই বাতাস তাদের গা ছুঁয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। আকাশে অসংখ্য তারা ঝিলমিল করছে। পুরো পরিবেশটাই মাতোয়ারা। কিছুক্ষণ পর মায়া ফারিহাকে নিয়ে ছাদে এলো। ফারিহার মুখে এখনও মন খারাপের ছাপ স্পষ্ট। মায়া অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে এখানে নিয়ে এসেছে। সবাই গোল হয়ে বসেছিল। মায়া তাকে নিয়ে ফায়াজের পাশে বসালো। ফায়াজ এক নজর তাকিয়েই বুঝে গেল কিছু একটা হয়েছে। সে নরম গলায় বলল, বনু, কি হয়েছে তোর? মুড অফ কেন? ফারিহা জোর করে একটা হালকা হাসি দিল। কিছু না ভাইয়া। ফায়াজ আর জোর করল না। সে জানে সময় হলে মেয়েটা নিজে থেকেই বলবে। ঠিক তখনই হঠাৎ করে রিয়াদ উঠে দাঁড়ালো। কিছু না বলে নিচে গিয়ে আবার ফিরে এলো, হাতে একটা বোতল। সে সবাইকে উদ্দেশ্য করে নাটকীয় ভঙ্গিতে বলল, হ্যালো গাইস, এখন আমরা একটা গেম খেলবো। সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। রিয়াদ বোতলটা সামনে রেখে বলল, এই বোতলটা আমি ঘোরাবো। যেদিকে বোতলের মুখ থামবে তার উপর যে কোনো একজন প্রশ্ন করবে বা কিছু করতে বলবে, আর তাকে সেটা করতেই হবে। নো এক্সকিউজ। সবাই একসাথে মাথা নাড়ল। উত্তেজনা যেন মুহূর্তেই বেড়ে গেল। প্রথম রাউন্ড রিয়াদ নিজেই বোতল ঘোরালো। বোতল ঘুরতে ঘুরতে থেমে গেল। আর নেহার সুযোগ বুঝে বলে উঠল, রিয়াদ ভাইয়া, তুমি এখন সবার সামনে নাচবে। রিয়াদ চোখ কপালে তুলে বলল, নো নাচ। আমি নাচ পারি না ভাইয়া। আমি নাচ পারি না ভাই। গান গাই। না,
তোমার গানের গলা এত জঘন্য, শেষে রিসোর্টের মালিক এসে আমাদের বের করে দিবে, নাচতেই হবে। সবাই হো হো করে হাসলো। অগত্যা রিয়াদ উঠে দাঁড়ালো, যেমন পারে তেমন করে হাত পা নাড়িয়ে অদ্ভুত সব স্টেপ দিতে লাগলো। তার সেই এলোমেলো আবুল তাবুল নাচ দেখে ফারিহা আর মায়া খিলখিল করে হেসে উঠল। অনেকক্ষণ পর ফারিহার মুখে আবার সেই চেনা হাসি ফিরে এলো। অব্র দূর থেকে চুপচাপ তাকিয়েছিল। ফারিহার হাসি দেখে তার চোখে এক ঝলক প্রশান্তি ফুটে উঠল। বোতলটা আবার ঘুরল। ঘুরতে 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 ধীরে থেমে গেল। এবার এসে থামলো মায়ার সামনে। মুহূর্তে মায়ার মুখ কেমন বিকৃত হয়ে গেল। সে হাত নেড়ে তাড়াতাড়ি বলে উঠল, কি আমি? না, আমি কিছু পারি না, তোমরা খেলো, আমি শুধু দেখব। তার ভয় পাওয়া চেহারা দেখে সবাই হেসে উঠল, কিন্তু কেউই তাকে ছাড়ল না। ফায়াজ মুচকি হেসে তার দিকে তাকালো। তার কণ্ঠটা নরম হয়ে এলো, মায়া রিল্যাক্স, আমি তোমাকে শুধু প্রশ্ন করব, জাস্ট উত্তর দেবে, কেমন মায়া? কিছুক্ষণ ইতস্ত করলো, তারপর ধীরে মাথা নাড়ল। ফায়াজ গভীর শ্বাস নিয়ে বলল, ভালোবাসা কি? প্রশ্নটা শুনে মায়া থমকে গেল। তার ছোট ছোট চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সে চুপ করে রইল। তারপর ধীরে এক পলক তাকালো ফারিহার দিকে আর শুরু করলো, ভালোবাসা এমন একটা অদ্ভুত অনুভূতি যা ভাষায় পুরোটা বোঝানো যায় না। ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না। ভালোবাসা মানে একজন মানুষের জীবনের প্রতি দায়বদ্ধ হয়ে যাওয়া, তার হাসিতে নিজের সুখ খোঁজা, আর তার কষ্টে নিজের ভেতরটা কেঁপে ওঠা। ভালোবাসা মানে তার পাশে থাকা, শুধু ভালো সময়ে নয়, সবচেয়ে খারাপ সময়েও। নিজের ভালো লাগার চেয়েও তার ভালো থাকাটাকে বেশি গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝেই নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। সত্যিকারের ভালোবাসা নিঃশর্ত হয়, কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই বড়। তবে ভালোবাসা সবার জন্য নয়, কারণ সবাই এর গভীরতা বুঝতে পারে না। কেউ এটাকে সময় কাটানোর জন্য নেয়, কেউ আবার নিজের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করে। ভালোবাসা তাদের জন্য যারা ভেঙে যাওয়ার পরেও বিশ্বাস রাখতে পারে, যারা হারিয়েও কারো জন্য দোয়া করতে পারে, যারা হাজার কষ্টের মাঝেও একটা মানুষের পাশে দাঁড়াতে জানে নিঃস্বার্থভাবে। সবাই ভালোবাসতে পারে না, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া না। ভালোবাসা মানে ত্যাগ, ধৈর্য আর নিজের একটা অংশ হারিয়ে ফেলা। তাই সত্যিটা যত কঠিনই হোক, ভালোবাসা সবার জন্য নয়। এটা শুধু তাদের জন্য যারা হারিয়েও শেষ পর্যন্ত মনের ভিতরে একটা জায়গা ফাঁকা রেখে দেয় কারো জন্য। চারপাশ নিস্তব্ধ, কেউ কিছু বলছে না, শুধু হালকা বাতাস বয়ে যাচ্ছে। ফায়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে, তার চোখে স্পষ্ট মুগ্ধতা। এই মেয়েটা এত চুপচাপ, এত ভীতু, কিন্তু ভিতরে এত গভীর। তার কথা বলার ভঙ্গি, সরলতা, অনুভূতির গভীরতা, সব কিছু তাকে বারবার টানছে। সে বুঝতেই পারছে না কখন যেন মায়ার প্রতি আলাদা একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। ফায়াজকে এভাবে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ফারিয়া হালকা ধাক্কা দিয়ে বলল, এই ভাইয়া, কি হলো তোমার? ফায়াজ চমকে উঠল, হালকা কেসে বলল, ওহ কিছু না। কিন্তু তার চোখে তখনও সে মুগ্ধতা রয়ে গেল। সবাই তার কথা মুগ্ধ হলো। ঠিক তখনই মাইশা হঠাৎ করে হাত তালি দিয়ে বলে উঠল, আচ্ছা, মায়ের কাছ থেকে তো শুনলাম ভালোবাসা কি, এখন কিয়া তোর কাছে ভালোবাসা কি? সবাই একসাথে কিয়ার দিকে তাকালো। কিয়া ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। তার চোখে মুখে সেই পরিচিত আত্মবিশ্বাসী ভাব। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভালোবাসার এত ব্যাখ্যা দেওয়ার কি আছে? ভালোবাসা মানে টাকা, বাড়ি গাড়ি আর একজন হ্যান্ডসাম হাজবেন্ড। মাঝ থেকে ফারিহা মুখ বাঁকিয়ে আওড়ায়, হ্যান্ডসাম হাজবেন্ড? কিন্তু কার হাজবেন্ড সেটা জানার দরকার নেই।
এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল। ঠিক তখনই কিয়া দাঁতে দাঁত চেপে বলে, ফারিহা তুই কিন্তু বেশি কথা বলিস। তোকে কে রাইট দিয়েছে আমার হয়ে কথা বলার? ফারিহা ঠোঁট বাঁকিয়ে বলল, কিয়া সাবানের আবার রাইট সে? ফারিহা ফারিহা চারপাশে তাকানোর ভান করে বলল, এই থেকে এই কোথা থেকে যেন কুত্তার আওয়াজ আসছে মনে হচ্ছে। এই কথাটা শোনা মাত্র কিয়ার রাগ যেন আরও বেড়ে গেল। সে রীতিমতো ফুঁসতে লাগলো। কিয়া অব্রর দিকে তাকিয়ে বলল, অব্র তুমি কিছু বলছো না কেন? অব্র ঠান্ডা চোখে দুজনের দিকে তাকিয়েছিল। সে হালকা ভ্রু তুলল। তারপরে ফারিহা আবারও বলে উঠল, নিজে তো ঝগড়া করতে পারছে, তাই আবার আরেকজনের নাংকে টেনে আনছে। তার কথা শুনে সবাই একটু থমকে গেল। কিন্তু ততক্ষণে ফারিহা আর কেয়ার মধ্যে কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। দুজনে একে অপরকে কথায় কথায় খোঁচা দিতে লাগলো। পরিস্থিতি বুঝে ফায়াজ মাথা নাড়ল। রিয়াদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক এক করে সবাই সেখান থেকে সরে যেতে শুরু করলো, কারণ তারা জানে এই দুজন একবার ঝগড়া শুরু করলে থামাতে বেশ কষ্ট হয়। শেষ পর্যন্ত ছাদে প্রায় কেউই রইল না। মায়া এগিয়ে এসে ফারিহাকে কোনো রকম টেনে নিয়ে রুমের দিকে চলে গেল। চলবে।